নজর রাখবো এবার স্বরূপনগরের হাকিমপুরের দিকে। সেখানে আবারও বাংলাদেশের হদিশ পাওয়া গেছে। ভারতীয়কে বাবা সাজিয়ে আধার এপিক বাংলাদেশের অভিযোগ এমনটাই। ঠিক কি অভিযোগ, কিভাবে এই ঘটনা ঘটলো, আরো বিস্তারিত অনুপম জানাতে পারবে এই বিষয়ে। অনুপম, দেখো, রেহেনা খাতুন যে বাংলাদেশে বাড়ি, সাতক্ষীরা জেলায় তার জন্ম। সে গত 8 বছর আগে সে তার মেয়েকে নিয়ে ভারতে আসে এবং ভারতে এসে হাকিমপুর ভিখারি যে পঞ্চায়েত, সেখানকার 86 নম্বর বুথে সে সেখানে বসবাস শুরু করে এবং প্রতিবেশী এক আলতাফ সর্দার নামে এক ব্যক্তিকে তার বাবা সাজিয়ে সে ভারতীয় যত রকমের নথি, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড সব রকম বের করেন এবং ভারতীয় যত রকমের সুযোগ সুবিধা, সরকারের সুযোগ সুবিধা সবই সে ভোগ করেন। এবং গত এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু সে এলাকা থেকে কিন্তু গা ঢাকা দিয়েছে, সে আসছে তার মেয়ে, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। যদিও এই ঘটনার পর যে এই যে আলতাফ সর্দারের মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে এবং এই যে এসআইআর চালু হওয়ার পরেই যখন একদিকে ধরপাকড় শুরু হচ্ছে, সবকিছু জানাজানি হচ্ছে, তখনই আলতাফ সর্দারের যে ছেলে তিনি কিন্তু বিষয়টি জানতে পেরেছেন। তিনি জেনে আলী হোসেন তার নাম, তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই যে ভদ্রমহিলা তাকে তিনি চেনেন না, তাকে কোনোদিন জানেনও না, কোনো সময় তাকে গ্রামে দেখেছিল, পাড়ায় দেখেছিল, কিন্তু সে যে এইরকম তার বাবার ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে যে এইরকম ধরনের একটা কাজ করেছে তিনি কোনোদিনই জানেন না। তিনি সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়েছেন। বেশ, আলতাফ সর্দার কে হয় আপনার বাবা? আর রেহেনা খাতুন কে হয়? কি হয় কি জানেন, চিনি না। অনেক আগের ঘটনা তো, বাবা মা মারা অনেক আগের থেকে সম্পর্ক ছিল না, এখান থেকেও সম্পর্ক নেই। কোথায় কিভাবে করেছে বলতে পারবো না। কোথায় বাড়ি রেহেনা খাতুনের? বাংলাদেশ। আচ্ছা, মানে ইনি আপনার বাবাকে বাবা করলো কিভাবে? আমি ঠিক বলতে পারবো না। দুই করেছে, কিভাবে করলো আমি বলতে পারবো না। দুইভাবে কিভাবে নাগরিকত্ব পায়, যেহেতু ও সাইডে বাংলাদেশে ওর পাসপোর্টে আছে, ও সাইডে ভোট দেয়, আবার এই সাইডে এই সমস্ত করেছে। অনেক আগে ছিল, চলে গেছে। সবাই তো জানে বাংলাদেশের বাড়ি, ইন্ডিয়া তো অনেক আগে এসেছিল, এখন আসেনি। এই বিষয়টা তো আমি জানিনি যে ওখানে বাংলাদেশে পাসপোর্ট আছে কি আছে, ও বিষয়ে তো আমার জানা নেই। এখন সবাই ফর্ম নিচ্ছে, আমি সবাইকে ফর্ম দিচ্ছি, অনেকেই তো দিচ্ছে, ওইটা আমি স্মরণ করতে পারছি না। 1319 ভোটার আমার, ওটা আমাকে দেখতে হবে একটু। বিষয়টা আমি যতক্ষণ না দেখবো নিজে, আমি তো বলতে পারছি না যে তার বাড়ি বাংলাদেশে পাসপোর্ট আছে কি আছে। কেউ যদি আমাকে দেখায় সেটা চেষ্টা করবো বলার জন্য। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখানে প্রচুর অনুপ্রবেশকারী তাদের নিজেদের নামে তৃণমূলের সহযোগিতায় যে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছে, এই অভিযোগ কিন্তু এখানে প্রমাণিত হলো। এই ধরনের অনুপ্রবেশকারীরা ভারতীয়দের খাবার বসে এখানে খাচ্ছে, তো তাদেরকে যে বিতাড়িত করতে হবে এই দেশ থেকে ডিটেক্ট করে, সেই এসআইআর কিন্তু যে সফল সেটাও কিন্তু এই অভিযোগ প্রমাণ করে দেয়। অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে, কেন্দ্রীয় সরকারকে এই দায়টা নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিএসএফ যেহেতু বর্ডার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে, সুতরাং ব্যর্থতাটা বিএসএফ এরও বটে। ভোটার তালিকায় নাম তোলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো উত্তর দিতে পারবে। এইসব বিজেপির বাতেলা বুজুর্গি, বিজেপির এইসব কথা খাটবে না। আর এর আগে বহুবার এই অভিযোগ সামনে এসেছে, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে, দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে। ভিন রাজ্যে বারবার এই অভিযোগ সামনে এসেছে। আটক করা হয়েছে বাংলার 5 পরিযায়ীকে, ওড়িশায় আটক করা হয়েছে নলহাটির 5 পরিযায়ীকে। কিন্তু আধার, ভোটার এগুলো দেখানোর পরেও তাদের রেহাই দেওয়া হয়নি। আর এখান থেকেই একাধিক প্রশ্ন উঠে আসছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অক্ষয়, রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, বারবার এই অভিযোগ সামনে এসেছে। এরা তো বছরের পর বছর ধরে কাজ করছিল, আধার ভোটার দেখালো, তারপরেও রেহাই মিলল না। কি ঘটেছে? দেখো, তোমাকে জেনে রাখি, বীরভূমের নলারি থানার যে ভগলডিহি গ্রাম, সেই গ্রামের 5 জন পরিযায়ী শ্রমিক উড়িষ্যার ভদ্রক জেলার আগারপাড়া থানা এলাকায় তারা কাজ করত।
এবং সেখানেই গতকাল তাদেরকে বাংলাদেশি সন্দেহে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এবং যে অভিযোগ উঠছে যে এই 5 জন পরিযায়ী শ্রমিকের আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন যে সরকারি বৈধ নথি সেগুলো সমস্ত কিছু দেখানো হয়েছিল, তার সত্ত্বেও কিন্তু তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে। এবং পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, 2002-এর যে এসআই লিস্ট, সেই লিস্টে কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের কারো নাম আছে, আবার তাদের পরিবারের যারা সদস্য আছে, বাবা এবং দাদু, তাদেরও কিন্তু নাম আছে। ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে 2002-এর যে লিস্টে, সেখানে ভোটার লিস্টের নাম দেখা যাচ্ছে, পাশাপাশি আবার বাংলাদেশের সঙ্গে তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং এখনো পর্যন্ত 5 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে, তেমনটাই অভিযোগ। বেশ, আমাদের 5 জন ছিল শ্রমিক উড়িষ্যায়, ওখানে ওদের মানে ধরে ওদেরকে যাচাই করলো, আগে কাগজ পাতি সব দেখলো, তারপরে ওদেরকে নিয়ে যে ওখানে বলে ভেরিফায়ার হবে না, তোদের ক্যাম্পে রেখে দেবে। কোন ক্যাম্পে রেখেছে? চরমপা, ভদ্রক ডিস্ট্রিক্ট ক্যাম্পে রেখে দিয়েছে ওদেরকে, তারপর এই ছাড়ছে না। এই বিজেপি সরকার এসেছে যতদিন ধরে, এই মাস হচ্ছে 28 দিন, 1 মাস হচ্ছে, আর অত্যাচার লাগিয়ে দিয়েছে। এখন 5 জন আটক পড়েছে আর সব বাড়ি চলে এসেছে। রাজভবনের নাম বদল, রাজভবন এখন থেকে লোকভবন। 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের, জানিয়ে শুরু রাজনৈতিক তরজা। রাজভবন এখন থেকে লোকভবন। পশ্চিমবঙ্গের 2 রাজভবন, কলকাতা এবং দার্জিলিং, দুটোরই নাম বদল হলো শনিবার থেকে। রাজ্যপালদের সম্মেলনে রাজভবনের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো 25শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের সব রাজভবনেরই নাম পরিবর্তন করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। গোটা দেশে প্রথম নাম পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজভবনের। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. It is not a change of name, it's a change of spirit. The Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে দেশে প্রথম এই পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম বদল হলো, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যপালদের নিজেদের একজন এজেন্ট হিসেবে ব্যবহার করা বর্তমান কেন্দ্রীয় সরকার, এটা বন্ধ হওয়া প্রয়োজন। তাহলে লোকতন্ত্র মেনে সেই রাজ্যের নির্বাচিত সরকারকে সম্মান করে যেন রাজ্যপালরা কাজ করেন। রাজভবনের নাম লোকভবন এই জন্য হয়েছে কারণ এতদিন রাজভবন ছিল হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় মহামহিম রাজ্যপাল কল সেন্টার খোলেন, সেখানে সাধারণ মানুষের বক্তব্য শোনা হয়। সঠিক নাম যাকে বলে লোকভবন। নিউজ 18 বাংলা। 11 নয় 26-এই আসল পরিবর্তন। উত্তরবঙ্গে ফের পরিবর্তন সওয়াল শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এবারে ভাষার নামে, জাতের নামে রাষ্ট্রবাদী এবং সনাতনীরা বিভক্ত হবেন না। 26-এ বদল আনতে হবে, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 11-তে হয়নি, আসল পরিবর্তন 26-এ হবে। উনি ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। 21-এ বলছিলেন এবার হবে, হয়নি। এরপরে বললেন 24-এর লোকসভা নির্বাচন, বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এবার আবার 26 বলছেন। লিখে রেখে দিন, বিজেপি কুৎসিত ভাবে হারবে। ওনার কাজই হচ্ছে বর্তমান ব্যর্থতাটাকে আড়াল করতে উনি ভবিষ্যতের একটা আবছা টোপ দিয়ে মানুষকে বা তার দলের কর্মীদের বিভ্রান্ত করে রাখতে চান। আর নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে পরিবারও অভিযোগ তুলেছে। আর রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে এবার কড়া পুলিশ। নিউটাউনের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও আগাম জামিন নাকচ করতে ফের কোর্টে আর্জির ভাবনা। আরো ডিটেইল জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি সিদ্ধান্ত নিল বিধাননগর পুলিশ? এবার কতটা কড়া পদক্ষেপ নেওয়া হবে?
তারপর স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ভিডিও প্রশান্ত বর্মনের জামিন নাকচের জন্য কিন্তু আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের। বারাসাত আদালতের কিন্তু তার জামিন পেয়েছিলেন ভিডিও প্রশান্ত বর্মন, এবং বারাসাত আদালতের ভিডিও প্রশান্ত বর্মন যে নথি পেশ করেছেন সেই ঘটনায় কিন্তু একটি গেস্ট হাউসের নথি পেশ করেছেন, এবং সেখানে তিনি ছিলেন বলে সেই রাতে এমনটা স্পষ্ট করছেন। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এমনটাই সূত্রপাত খবর। সেই নথিও কিন্তু জাল করা হয়েছিল। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেই গেস্ট হাউস কর্তৃপক্ষ মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কথাবার্তা বলা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। এমনকি সেই নথি পুলিশের পক্ষ থেকে ফরেন্সিকে পাঠানো হচ্ছে। প্রাথমিক রিপোর্ট কিন্তু ইতিমধ্যে উঠে আসছে, সেই রিপোর্ট নথিও কিন্তু জাল করা হয়েছিল। এই নিয়ে কিন্তু বিধাননগর পুলিশের উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয়। এবারে ভিডিওর বিরুদ্ধে কিন্তু একেবারে জামিন নাকচের জন্য আরো কড়া পদক্ষেপ নিতে হচ্ছে বিধাননগর পুলিশ, কারণ এই গোটা ঘটনায় এমনিতেই পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং সেখান থেকেই শিক্ষা নিয়ে কিন্তু এই কড়া মনোভাব এমনটা মনে করা হচ্ছে। এবং আগামী সপ্তাহে কিন্তু একেবারে জামিনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিধাননগর পুলিশ, এমনটাই সূত্রপাত খবর। আর এই যে রাজগঞ্জের ভিডিওর কথা বলা হচ্ছে, সোনা ব্যবসায়ী খুনে যে অভিযুক্ত, বুধবার বারাসাত আদালতে কি হলো? প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর হলো। শনিবার বিধাননগর এসিজেএম কোর্টে আগাম জামিন কার্যকর। আত্মসমর্পণ করে ভিডিওর দাবাং মেজাজ দেখুন। নিউ টাউনের যাত্রাগাছি 30 অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান ভিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুরও হয়। শনিবার জামিন কার্যকর করাতে বিধাননগরে হাজির হন ভিডিও। বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ। 25,000 টাকার 2টি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর হয়। জামিন কার্যকর হওয়ার পরেই ভিডিওর দাবাং মেজাজ। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি। এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। সংবাদ মাধ্যমকে বলছি বিচারকের ভূমিকা পালন করবেন না, বেশি টিআরপি বাড়াতে যেও না ভাই। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত ভিডিও। বুধবার বারাসাত জেলা আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। জামিন পেয়ে যান ভিডিও। আদালত কক্ষে কেঁদে ফেলেন নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। আদালত চত্বরেও তার কান্না। শনিবার ভিডিওর আগাম জামিন কার্যকর। আগের দিন অর্থাৎ শুক্রবার সোনা ব্যবসায়ী খুনের অভিযোগে অসম থেকে আরো একজন গ্রেফতার। বিধাননগর গোয়েন্দা শাখার জালে ভিডিও ঘনিষ্ঠ গোবিন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক ধরপাকড় চলছে। পুলিশের দাবি ধৃতেরা ভিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। এখানেই অনেকের প্রশ্ন, ভিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত তথ্য প্রমাণ, তারপরেও ভিডিও কিভাবে আগাম জামিন পান? বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু চাই, আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেলল, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মন মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি। নিউজ 18 বাংলা। আর কলকাতায় অপহরণ, শ্লীলতাহানিতে জালে এক। প্রগতি ময়দান থানা এলাকায় যে ঘটনা ঘটেছিল, আম্বেদকর ব্রিজের সামনে থেকে অপহরণের অভিযোগ ছিল, জোর করে গাড়িতে তোলার অভিযোগ ছিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, শুক্রবার রাতে একজন তরুণীকে প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছ থেকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে, এবং গাড়িতে তোলার পর তার যে পরিচিত যুবক সেই গাড়িতে ছিল, সে তাকে সেই তরুণীকে জোর করে মাদক মিশ্রিত কোনো পানীয় খাইয়ে মলেস্টেশন বা শ্লীলতাহানি করেছে, এর অভিযোগ প্রগতি ময়দান থানায় দায়ের হয়েছিল। পুলিশ তাকে উদ্ধার করেছিল রাস্তাতেই, তার মলেস্টেশন করার পর বা শ্লীলতাহানি করার পর তাকে রাস্তায় তুলে দেওয়া হয়, এমনটা কিন্তু অভিযোগ। সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যেই ওই তরুণীর পরিচিত যুবক মোহাম্মদ
আলতাফ আলমকে গ্রেপ্তার করলো। গার্ডেন ব্রিজের বাসিন্দায় আলতাফ আলমকে গ্রেপ্তার করা হয়েছে মেটিয়াপুর এলাকা থেকে এবং তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। আলতাফের সঙ্গে আর দুজন সঙ্গী ছিল, তাদের ইতিমধ্যে খোঁজ করা হচ্ছে, কারণ এই তরুণী যে তিনি যেটা জানিয়েছিলেন বা অভিযোগে যেটা জানিয়েছিলেন এই মোহাম্মদ এই আলতাফ আলম তার পরিচিত যুবক এবং তার সাথে আরো দুজন গাড়িতে ছিলেন আলতাফের বন্ধু, তাদের খোঁজ ইতিমধ্যে করা হচ্ছে। এখনো বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওটাতে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড অ্যান্ড অ্যারেস্ট। রুখা জমি, ধান চাষ করতে সমস্যা, আর সেই জমিতে এখন গাঁদা চাষ। ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় আশার আলো। যতদূর চোখ যায় ততদূর কমলা, এ যেন গাঁদা ফুলের মেলা। রুখা জমিতে খিলখিলিয়ে ফুটেছে কমলা গাঁদা। ঝাড়গ্রামের সাঁকরাইল, এখানেই সিঁদুর গৌড়া, জঙ্গলমহল এলাকা, বিঘার পর বিঘা রুখা জমি, সেখানেই গাঁদা চাষ। ফুল বাগানে কাজ করছি। আচ্ছা, কতজন মতো কাজ করছেন আপনারা? এখনো ধরো 10-12 জন। আচ্ছা, কত টাকা করে পাচ্ছেন? 250। কি কাজ করেন বাগানে? ওই মাটি দিয়া, ফুল তোলা। আচ্ছা আচ্ছা, কতটা উপকার হচ্ছে আপনার? মোটামুটি যা হোক পাচ্ছেন, অনেকটা সেভ হচ্ছে আর। কৃষি প্রধান এলাকা, আগে এই জমিতে ধান চাষ হতো। কৃষকদের অভিযোগ, জমি শুকনো খটখটে, কাছাকাছি জলের ব্যবস্থা নেই, অনেক দূরে সুবর্ণরেখা, জল আনতে সমস্যা। তাই বছর 3 ধরে এই রুখা জমিতে সবজি চাষ হয়, আর পারদ নামলে গাঁদা চাষ। কৃষকদের দাবি, গাঁদা চাষে খরচ কম, লাভ বেশি, এতে কৃষকদের মুখে হাসি। এখানে মাটিটা বেশ ভালো, খারাপ নয়। আর বছর গত বছর ফলন ভালো হয়েছিল, এই বছর মোটামুটি ফলন ভালো হচ্ছে। মানুষরাও তো একটা কাজ পাচ্ছে, মানুষের একটা ভালো কাজ পাচ্ছে, ওরাও উপকৃত। এখানে আর্থিক অবস্থা জঙ্গল। প্রতিদিন কত করে দিচ্ছেন ওদেরকে? 250 টাকা করে। আচ্ছা, কতজন কাজ করছে আপনারা? 30-25 জন। আচ্ছা, এই ফুলগুলো সাপ্লাই কোথায় কোথায়? সব এটা যায় বাইরে চলে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।